নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরের দুপুরটা একটু অন্যরকম। আজ প্রথমবার আপনারা গল্পবুকের আসরে শুনতে চলেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম 15 অক্টোবর 1947 সাল এবং মৃত্যু 2010 সালের 18 জুলাই। তিনি ছিলেন কিংবদন্তি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র। তিনি অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন, কিন্তু তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিকের গল্পগুলিতে। এই চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু গল্পগুলিকে এগিয়ে নিয়ে চলেন তিনি। আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক বইটি থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প জন্মান্তর। তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে, আজ যেন বড্ড ফাঁকা। তারানাথ বসে একা হুঁকো খাচ্ছে। আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল, আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। কিশোরী বলল, হঠাৎ আমাদের কথা ভাবছিলেন যে বড়? হঠাৎ নয়, আজ সারাদিন কোনো কাজ নেই বুঝলে। অন্য অন্য দিন কোষ্ঠী করাতে না হোক, অন্তত হাত দেখাতে 2-4 জন এসেই যায়। দিনের খরচটা যা হোক করে বুঝলে না। আজ একটা পয়সা আমদানি নেই। হাত পা কোলে করে বসে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল। তোমরা আশায় বাঁচলুম। কিন্তু আমরা তো খদ্দের নই। নাই বাহুলে, পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচব। তোমাদের তো আগেই বলেছি, পয়সা কম উপার্জন করিনি জীবনে। বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম। পয়সার মায়া নেই আমার। দিন চলে গেলেই খুশি। যাবার সময় কটা টাকার গাঁঠে বেঁধে নিয়ে যেতে পারবো বলে মনে করো? চারি পেয়ালায় চা নিয়ে এলো। তারানাথ পাকা মজলিসি লোক। চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুলল। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হবার পর কিশোরী বলল, ভালো কথা, আজকের কাগজ দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গেছে দেখলাম। খবরটা দেখেছি বটে। কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয়। খুনি কোনো সূত্র রেখে যায়নি, তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলছিল। আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর। অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল। এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশি জেরার চাপে আর বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত সব স্বীকার করেছে। বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধী শাস্তি হয়ে গেল। তোমরা যাই বলো বাপু, সত্যি মেয়েটার দোষ নেই। প্রাণের ভয় সবারই আছে। তাছাড়া চোখের ওপর একটা খুন দেখলে মনের অবস্থা যে কেমন হয় তা কেই বা জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে। উফ বাবা, এসব ভাবা যায় না। কিশোরী বলল, সত্যি বলতে খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা যে কি হয় ভারী জানতে ইচ্ছে করে, কিন্তু কে বলতে পারবে? আমি পারি। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম। বলে কি তারানাথ? ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয়। তাহলে? কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে। সে জিজ্ঞাসা করল, কি করে বলবেন? তারানাথ গম্ভীর গলায় বলল, কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প আমরা শুনেছি, কিন্তু এ ব্যাপারে একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের ফাঁসি হয়নি। আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেস আদালতে ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়।
শুনবে গল্পটা? তাহলে বলি। শোনবার জন্য আমাদের অনুরোধ করার সামান্যই প্রয়োজন ছিল। তারানাথ এক কলকে তামাক সেজে বলতে শুরু করলো। বছর 10 আগের কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন। ব্যক্তিগত একটা বিপর্যয়ে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতো রত্ন ধারণ করে সে বিপদ কেটে যায়। তারপর থেকে কৃতজ্ঞতাবশতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়াই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ ও ভালো গল্প বলিও বটে। আমাদের আলাপ অল্প দিনের মধ্যেই বেশ জমে উঠেছিল। একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছু অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয় সেরকম। চা খাচ্ছেন, হা হু করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। এক সময় বলেই ফেললাম, আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো, কিছু ভাবছেন? অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন, তারপর বললেন, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত। অন্যে হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন। বললাম, আপনি সবটা খুলে বলুন। আমার এক বাল্যবন্ধু আছে, তার নাম বিজয় চ্যাটার্জি। অনেকদিন বিয়ে হয়েছে, একটি কন্যা সন্তান, নাম সুবালা। এখন তার বয়স ওই 13-র মতো। মেয়েটি দেখতে খুবই সুন্দরী এবং পড়াশোনাতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী গোড়ালোক নয়, মেয়েকে সে পড়াশোনা শিখিয়ে উপযুক্ত করে তবেই বিয়ে দিতে চায়। সবই তো ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ এসে উপস্থিত হয়েছে। বিপদ? কি বিপদ? সুবালা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলছে, যার কোনো মানে হয় না, এমন সব অসংলগ্ন কথা। বিজয় খুবই ভয় পেয়ে গিয়েছে। সে সন্দেহ করছে সুবালার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কি ধরনের অসংলগ্ন কথা? অশ্লীল কিছু? আদৌ না, সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে। সে কথাগুলো কি? অমর ভট্টাচার্য বললেন, সে ঠিক বলে বোঝানো যাবে না, আপনি চলুন না একবার। আপনি তো নানা রকম বিষয় জানেন, হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন না। বললাম, বিজয়বাবু কোথায় থাকেন? এই সামনেই, অবিনাশ দত্ত লেনে। কাল যাবেন? আমার কৌতূহল জেগে উঠেছিল। বললাম, বেশ তো, বলবেন আপনার বন্ধুকে, কাল সন্ধ্যের দিকে যাওয়া যাবে খন। পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক বেশ সুপুরুষ, 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই। আমার এই একটি মাত্র সন্তান, এখন ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সান্ত্বনা থাকবে না। ও শুনেছেন তো সব অমরের কাছে। বললাম, মেয়েটিকে একবার ডাকুন না, দেখি। বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী। বাড়ন্ত গড়নের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেকটা বড় দেখায়। সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতিলৌকিক দেহলক্ষণের বর্ণনা আছে, সুবালার শরীরে সেগুলি বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না।
আমি আদর করে কাছে বসিয়ে সুবলার সঙ্গে কথা বলতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই। কিছু পরে বিজয়বাবুকে বললাম, যান, ওকে ভেতরে দিয়ে আসুন। বিজয় চাটুর্যে বললেন, যাও তোমা, ভিতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাতে। সুবালা চলে যেতেই আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি। এটা পাগলামির পূর্বাভাস নয়। তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কি লক্ষণ তা আমি বলবো না, অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবেই, হে আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনোভূত হয়নি। তার আমি কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদেবতা ভর করেনি যে আমি মাদুলি দিয়ে কি যোগ্য করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতর বাড়িতে একটা হইচইয়ের শব্দ শোনা গেল, কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন, ওই সুবলা বোধ হয় আবারও মন করছে। আসুন ঠাকুরমশাই আমার সঙ্গে, দেখে যান। সামান্য ইতস্তত করে বিজয়বাবুর পেছন পেছনে বাড়িতে গিয়ে ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। সে ঘর থেকেই গোলমাল ভেসে আসছে। দরজার কাছে গিয়ে ভেতরে উকি দিলাম। দেখলাম দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা, চোখ দুটো অর্ধেক বোঝা। সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে। আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন। বিজয়বাবুকে বললাম, ওদের একটু সরে দাঁড়াতে বলুন, আমি আপনার মেয়ের কাছে একবার যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। আমার কথা শুনে মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম, সুবালা। শুনতে পেল কিনা বোঝা গেল না, অন্তত বাইরে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবলার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল। যেন আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ছে। জানো তো, মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটা ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদু স্বরে বললাম, বলো মা, কি বলছিলে বলো। সুবালা টেনে টেনে বলল, খোকা পড়ে যাচ্ছে, আমার খোকা পড়ে যাচ্ছে, তোমরা বাঁচাও ওকে, বাঁচাও তোমরা। বললাম, খোকা কি? আমার আমার খোকা। তোমার ছেলে? উত্তর নেই। মাথায় কি কষ্ট, কি কষ্ট। পাথর পাথর লাগলো, পাথর এসে মাথায় মাথায় লাগলো। কে ধাক্কা দিল তোমাকে মা? আর উত্তর নেই। এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয়বাবুকে বললাম, ওকে বিছানায় শুইয়ে দিন, ঘুমিয়ে পড়েছে। আর আপনি আমার সঙ্গে আসুন, কথা আছে। বাইরে ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? না, মানে ঠিক। আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবলা সম্ভবত আগের জন্মের সব কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অশোকলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মের ঘটে যাওয়া ঘটনা। এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে।
জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। বিজয়বাবু বললেন, তাহলে এখন আমাদের কি করা কর্তব্য? কিছুই নয়, এ ভাব আপনিই কেটে যাবে। আমি আরও একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জাতিস্বরের স্মৃতি কমে আসতে থাকে। সুবালার কতদিন এরকম হয়েছে? বিজয়বাবু একটু ভেবে বললেন, তা প্রায় বছরখানেক হবে। তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বয়সে জেগে ওঠে আর এই বয়সে সে মিলিয়ে যায়। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবালা আপনিই সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরবাবু আমার কাছে এসে সুবলার ব্যাপারে খবর দিয়েছেন। মোটের ওপর বলতে গেলে 2 বছরে আমরা সুবলার গত জন্মে কি ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবলা যা বলেছিল তার উপর নির্ভর করেই আমরা কিছুটা জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্যি হয়ে থাকে কেন, নিশ্চয়ই সত্য, কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয় যে সুবালার সাথে যা ঘটেছিল আগের জন্মে সে বড় মর্মান্তিক ঘটনা। কিশোরী বলল, আপনারা কি আন্দাজ করেছিলেন? তারানাথ বলল, সুবলাকে ওই অবস্থায়, মানে ওই ঘোর লাগা অবস্থায় প্রায় বলতে শুনতাম সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিন ও টান করে চুল বেঁধে এসেছে। দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা দাগ। পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় ঠিক তেমন। বিজয়বাবুকে বলতে তিনি বললেন ওটা সুবালার জন্মদাগ। বললাম, খেয়াল করেছেন কি, সুবালা আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে এই দাগটাও ঠিক সেখানেই। বিজয়বাবু বললেন, তাও কি হয়? গত জন্মের আঘাতের দাগ এই জন্মে ফুটে ওঠে? বললাম, জানি না, তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সেটা তো দেখতেই পাচ্ছেন। যাক, 2 বছরে যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই: সুবলা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে, সম্ভবত কোনো টিলার ওপর থেকেই সন্তান সহ সুবলাকে ঠেলে ফেলে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, সেসব খবর আমরা কিছুই জানতে পারিনি। এখানে এসেই সুবলার কথা আটকে যেত। মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও আর জোর করিনি কখনো। এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি। সুবলা মাত্র 13 বছরের কিশোরী, এজন্যে এখনো সে মা হয়নি, কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো, খোকা পড়ে যাচ্ছে, তোমরা ওকে বাঁচাও, তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃহৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি একটু কমে এলো। এইভাবেই আরো বছর 2 কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবলা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। এখন তার বয়স হলো 17। একদিন বিকেলে অমরবাবু এসে বললেন, কি ব্যাপার? একটা ভালো খবর আছে, বেশ বড় রকমের ভোজ আসন্ন। গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি? দূর, আপনার যেমন সব কথাবার্তা, এই বয়সে আর। যাগ্গে কথা হচ্ছে এই, আমাদের বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বোধহয় লাগলো এবার। কার?
সুবলার? হ্যাঁ, এই আগামী পরশু। পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে। প্রবাসী বাঙালি, পাত্র সেখানে ব্যবসা করে। বিরাট অবস্থা। মেয়ে দেখতে সুন্দরী শুনে দেখতে আসছেন। নইলে বিজয়ের যা আর্থিক সঙ্গতি, এরকম ঘরে তারা ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতো না। আপনিও আসুন না ওদিন। বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতন সদ্ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবালার মঙ্গল হবে। মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে। তারপর মেয়ে দেখার ব্যাপার আছে, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই। আমি ভোজন রসিক চিরদিনই। ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম। তখনও ছেলের বাবা এসে পৌঁছননি। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা খাবার এলো। বিজয়বাবু একবার সুবালাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সুবালা হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে। চোখ মুখ তুলি দিয়ে আঁকা, সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সুখী হও মা। জীবনে এত ব্যর্থ আশীর্বাদ আর করিনি বোধ হয়। বিজয় চাটুর্যে বললেন, ঠাকুর মশাই কিন্তু আজ রাত্রিরে এখানেই খেয়ে যাবেন। মাংস চলে তো? খুব চলে। আমি ঘণ্টানাড়া পুরুত বামুন নই। সবারই মন বেশ ভালোই ছিল। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। কেনই বার হবে না বলো? বড় লোকের ঘরে মেয়ে বিয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে। পাত্রের কে এক আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন। আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। সন্ধে ঠিক 7টায় দরজার কড়া নড়ল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে এসে একটু পরেই এক দোহারা চেহারার সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। আমরা নমস্কার করলাম। সনাতনবাবু আমাকে প্রণাম করার ধারে কাছেও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে। ইনি সে দলের নন, বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায়সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন, হ্যাঁ নমস্কার। চাটুর্য মশাই, মেয়েকে আনুন। আমাদের বেশি সময় নেই, এখন এবার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম ব্যবসা একটা জরুরি কাজে। ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই, নইলে এমনিতে তো আর খুব বড় একটা আশা হয়ে ওঠে না। এমন দু চারটি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নিহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল, তাই বলেই মেয়ে দেখতে এসেছেন, নইলে আসতেন না। বুঝলাম বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। এক একজন লোক আছে যার সামনে কিছুতেই আড্ডা জমে না। সনাতন মুখোপাধ্যায় তেমনই লোক। একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজের হাতে তৈরি খাবার। সনাতনবাবু সেসব স্পর্শও করলেন না, কেবল চা খেলেন এক কাপ, আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া দিয়ে যেতে লাগলেন। বিজয়বাবু মুক্তকচ্ছ হয়ে বারবার সে তাড়া বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন অভব্য মানুষ আমি খুব কমই দেখেছি। এইবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য আজ বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটি বিয়ের প্রাক কথন হবে, কিছু বাদে একটি ভোজের আবেশও রয়েছে।
কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভেতর বাড়ি থেকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবলাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন। আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখেছিলাম। হলক করে বলতে পারি সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির চিহ্ন মাত্র ছিল না। আমি সুবলাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি। অমরনাথও সরে বসবার উদ্যোগ করেছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়েই পাথর হয়ে গেলাম। সুবলার চোখ বিস্ফারিত, হিংস্র উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতন বাবু বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবলার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেকদিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পরে আবার সুবলার এমন হবে কে জানতো। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবলার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে আমার খোকাকে, আমাকেও মেরে ফেলেছে। বলে কি সুবলা? বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, আহ, কি বলছিস? একটু চুপ কর, একটু চুপ কর। কাকে কি বলা? সুবলা কালনাগিনীর মতো ফুলছে, বলছে, টাকার জন্য, টাকার জন্য খুন করেছিলি না? দাদাকে মেরে শান্তি হয়নি তোর? সম্পত্তি পাওয়ার এত লোভ, তার জন্য আমাকে আর আমার খোকাকেও পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। বেশ বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে তোকে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয়, তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বৌদি। সেই মুহূর্তেই সুবলা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমর ভট্টাচার্য বারবার বলছেন, চলে যান সনাতন বাবু, আপনি আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদিকে? সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন, বললেন, আমি আবার বললাম, বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? সনাতন বাবু আর কোনোদিনও কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর ধর, ওকে ধর, চিৎকার করে উঠলেন। আমি চমকে পিছন ফিরে দেখি সুবলা একটা বিরাট বঁটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনির দৃষ্টি। আরও পেছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখের সামনে নিমেষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেবার আগেই সুবলা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় বঁটিটা বসিয়ে বিকৃত একটা শব্দ করে সনাতন পড়ে গেলেন। ফেনকে দিয়ে রক্ত ছুটল। সুবলা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা 2 পরে সুবলার জ্ঞান ফিরেছিল, কিন্তু অত সব কিছু তার মনে ছিল না, সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবলার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান, এ খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। অমর আর অমর ভট্টাচার্যের সাক্ষ্যেও কাজ হয়েছিল। সুবলা খালাস পেল।
গত জন্মে টাকার লোভে বিধবা সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে বিশাল ব্যবসা ফেঁদেছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করে। ভগবানের মার বড়ই সাংঘাতিক। কোথা থেকে যে সনাতন মুখুজ্জিকে এসে শাস্তি নিয়ে যেতে হলো, নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা। সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল তার জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একটা টিপ্পনি কাটে, আজ সেও চুপ করে বসে রইল। বাইরে ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা। তারানাথও আর কোনো কথা বলছে না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আজ যাই, আবার একদিন আসবো খন। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর। গল্পের সূত্রধার এবং সুবালার চরিত্রে আমি রায়া, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় প্রীতম, গল্পকথক এবং বিজয় চাটুর্যের ভূমিকায় সুমন, কিশোরী ও সনাতন মুখার্জির ভূমিকায় অনিমেষ, অমর ভট্টাচার্যের ভূমিকায় সাগ্নিক, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।